খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার ১৬ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আমার কাছে দল আগে নয়, শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না, হুঙ্কার হুমায়ুনের। দিল্লির খেলা ধরে ফেললেন, বাংলার ভোটে ভূত ধরতে ডেডলাইন বেঁধে নির্দেশ অভিষেকের। তৃণমূল কংগ্রেসের রদবদল হবে, শনিবার ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে আবারও বললেন অভিষেক। পানিহাটির পর কোচবিহার, গোষ্ঠীর ডামাডোলে চেয়ারম্যান পদ খোয়াতে পারেন রবীন্দ্রনাথ ঘোষও। জেলের ভাত খেয়েছেন অমিত শাহ, কাদের হাতে মার খেতে হয়েছিল তাঁকে বললেন সবটা। ২৬শে শুভেন্দুর জেলায় তৃণমূলের টার্গেট কত আসন জানিয়ে দিলেন অভিষেক। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, পার্টি অফিস ঘেরাওয়ের ডাক বিক্ষুব্ধ নেতার। নিউটাউন থানায় ঢুকে মহিলা পুলিশ অফিসারকে মারধর, শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার ২। তৃণমূল বিধায়কের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা, চাওয়া হচ্ছে টাকা, অভিযোগ লালবাজারে। সোমবার ফুরফুরা শরীফ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর নামে ডেকে যুবতীকে ধর্ষণ, পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ, গ্রেফতার উলঙ্গ যুবক। মারধরের পর স্ত্রীকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, স্বামীর খোঁজে পুলিশ, চাঞ্চল্য নদিয়ায়। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। একদিকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চর্চা একেবারে জমে উঠেছে। এবার শুভেন্দুকে রেজিনগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। এবার তার পাল্টা দিলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, আমরা শুভেন্দু অধিকারীকে দিয়ে রেজিনগর বেলডাঙ্গার রাস্তা দিয়ে নিয়ে আসব। কার্যত হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ মেনে নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। এদিকে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে তার আগের একটি মন্তব্য নিয়ে শোকজ করেছে দল। দলের থেকে জাতিসত্তা আগে, মূলত এই মন্তব্যের জেরেই তাঁকে শোকজ করে দল। তবে তা নিয়ে একেবারে টেনশনে নেই হুমায়ুন। এখনও তিনি তাঁর অবস্থানে অনড়। হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে বলেন, ১১ তারিখে শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলেছিলাম, ৭২ ঘন্টার সময় দিয়েছিলাম। মুসলিম বিধায়কদের টার্গেট করে যে কথা বলেছেন তার থেকে সরে আসুন। ৭২ ঘন্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ১২ তারিখে আবার বলে, ২৬শে ক্ষমতা এলে দেখাবো। আমাদের জাতিগতভাবে অ্যাটাক করা হয়েছে। আমার কাছে দল আগে নয়, আমার কাছে আগে জাতিসত্তা। দল যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে কি বলবেন? সংবাদ মাধ্যমের এই প্রশ্নেও খোলামেলা জবাব হুমায়ুনের। তিনি বলেন, দল যদি ব্যবস্থা নেয় তবে আপনারাও জানতে পারবেন, আমাকেও নিশ্চিত জানাবেন, তখন উত্তর দেব, তার আগে নয়। মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীকে ঢুকতে না দেওয়ার যে চ্যালেঞ্জ হুমায়ুন ছুড়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, এখনো অনড়, ভবিষ্যতেও অনড় থাকব। এক্ষেত্রে আমি তৃণমূল বিধায়ক হিসেবে সহকারী বিধায়কদের সমর্থন নিয়ে কথা বলছি না। মুর্শিদাবাদের সাধারণ মানুষ, আম জনতা, মুসলিম সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সেই সম্প্রদায়কে যাচ্ছে তাই ভাবে অসম্মান করেছেন, আহত করেছেন। জাতিগতভাবে মুসলিম হওয়ার জন্য তিনি আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করবেন, ঘুরে বেড়াবেন, এটা হতে দেব না। সেটা করতে গিয়ে যদি জীবন চলে যায় তবে যাবে, তবে শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না। একেবারে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি যদি জীবিত থাকি তবে তাকে কি করব সেটা সময়ই বলবে। আর শুভেন্দু অধিকারীকে রেজিনগরের NH-34 দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে বহরমপুর হয়ে পৌঁছতে দেব না। আমার কত শক্তি আছে আমি বিগত দিনে দেখিয়েছি, আমার রেকর্ড আমি ভাঙব। আমি ২০১৪ সালে অধীর চৌধুরীকে একবার রাস্তায় ৪ ঘন্টা আটকে রেখেছিলাম। আমাদের আজকের লক্ষ্য ৭০০ লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। রাজ্য রাজনীতিতে এখন পূর্ব মেদিনীপুর জেলায় যে কোনো নির্বাচনই সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে।
2026 সালেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় এই সম্মানের লড়াইয়ে জিততে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন কাঁথি এবং তমলুক দখল করেছে বিজেপি। আগামী বছর বিধানসভা নির্বাচনে তার বদলা নিতে মরিয়া তৃণমূল। অভিষেক এদিন নিজেই জানিয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসনের মধ্যে 12টিতেই জেতার লক্ষ্যে ঝাঁপাবে শাসক দল। এদিন দলের জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেই নির্দেশই দিয়েছেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। অভিষেক বলে, পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর দিতে হবে, মিটিং ডাকবো। 2021-এ 16টি আসনের মধ্যে 9টিতে জিতেছে, চিহ্নিত করে 12টায় জিততে হবে। ওখানে ঠিক নির্বাচনের দুদিন আগে এনআইএ ডেকে পাঠাবো। আইনত আমরা লড়াই করেছি, এজেন্সি বাহিনী সবার বিরুদ্ধে আমাদের লড়াই, মানুষকে আরও সতর্ক করতে হবে। অভিষেকের দাবি, লোকসভা নির্বাচনে নিজেদের দোষে পূর্ব মেদিনীপুর জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল। অভিষেক বলেন, পূর্ব মেদিনীপুরে নিজেদের ঝগড়ায় হেরেছি, কাঁথি অল্প ব্যবধানে হেরেছি, আর একটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম। আগেরবার আমি গিয়েছিলাম, এবার আমরা বেশি গুরুত্ব দেব, আমাদের আরও লড়াই করতে হবে। পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিকভাবে বিবস্ত্র করব। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি মালদহ জেলার ফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। নাম না করে দলের এক শ্রেণীর নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক বলেন, মালদহে আমাদের ফল অত্যন্ত খারাপ, ব্লক জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। যারা মন্ত্রী হয়েছেন, জেলায় বড় নেতা, তারা নিজেদের বিধানসভায় হেরেছেন, নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম ভুল প্রচার করেছে, আমরা পাল্টা জবাব দিতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। বিজেপি আর কংগ্রেস জিতেছে, আমি মালদহ নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করব। 26-এর ভোটে বিজেপির গোষ্ঠী কোন্দল, নবনির্বাচিত বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলীয় কার্যালয় ঘেরাও করার ডাক দিল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। রবিবার বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে ঘেরাওয়ের ডাক বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী। এদিন অলোক চক্রবর্তী বলেন, নবনির্বাচিত জেলা সভাপতি শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে কনভেনার ছিলেন, তিনি সহ কয়েকজন মিলে আর্থিক তছরূপ করেছেন। তাই এমন লোক ক্ষমতায় আসলে 26-এ ক্ষমতায় আসা তো দূরের কথা, আসন জেতাই মুশকিল হয়ে যাবে। সে কারণে জেলা সভাপতি পরিবর্তনের দাবিতে আগামীকাল বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ঘেরাও করতে সর্বস্তরের কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি বিধানসভার ইনচার্জ সৌজিত সিং বলেন, এই উক্তি কোনো শৃঙ্খলাবদ্ধ বিজেপি কর্মী বা নেতৃত্ব করে না। তবে শস্যের মধ্যে ভূত থাকে, সব দলেই আছে, বিজেপিতেও আছে। কারো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, তা আলোচনা সাপেক্ষে মিটিয়ে নেওয়া যাবে। তবে আমি আশাবাদী নতুন জেলা সভাপতি ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পর এক গোষ্ঠী বিজেপি জেলা কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জেলা কার্যালয়ের সামনে একাধিক পোস্টার পড়েছিল। এবার নতুন জেলা সভাপতি ঘোষণার পর ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিল। থানার ভেতরে মহিলা সাব ইন্সপেক্টরের শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঠিক কি ঘটেছিল নিউটাউন থানার ভেতরে? পুলিশ সূত্রে খবর, শুক্রবার দোলের সন্ধ্যায় 2 মদ্যপ যুবক গাড়ি নিয়ে সেক্টর 5-এর দিক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। রাস্তাতেই বেসামাল হয়ে যায় গাড়ি, ধাক্কা মারে একটি পাঁচিলে। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। এলাকার বাসিন্দারাই গাড়িতে থাকা 2 যুবককে পাকড়াও করে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেতেই ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। পুলিশের সামনেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, যেভাবে গাড়িটা চলছিল তাতে যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। বিক্ষোভের মধ্যে থেকেই 2 যুবককে আটক করে নিয়ে আসা হয় নিউটাউন থানায়। আনা হয় তাদের ভাঙাচোরা গাড়িও। কিন্তু ঘটনার তখনও অনেক বাকি। অভিযোগ, থানাতে এসেও থামেনি যুবকদের বেয়াদপি। সেই সময় থানায় থাকা কর্তব্যরত ডিউটি অফিসার তাঁদের নাম জিজ্ঞাসা করেন। অভিযোগ, তাতেই তিলে বেগুড়ে চলে ওঠে 2 যুবক। ওই মহিলা অফিসারের গায়ে পর্যন্ত হাত দেয়, মারধর করে, পোশাকের দড়ি ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয় শুক্রবারই। এদিনই ধৃতদের বারাসাত আদালতে তোলা হচ্ছে।
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ। ওই অ্যাকাউন্টে তৃণমূল বিধায়কের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এতে বিধায়কের সম্মানহানি হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ, সেই অ্যাকাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের SMS করা হচ্ছিল। ফোন নম্বর নিয়ে ফোন করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসতেই তাদের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কয়েকদিন আগে বিধায়কও লালবাজারে অভিযোগ করেছেন। সুদীপ্ত রায়ের অনুগামী তৃণমূল কর্মী শুভময় দাস জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট আমরা লক্ষ্য করছি। আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল। এ নিয়ে শ্রীরামপুর থানায় আমি লিখিত অভিযোগ করি। বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে, আরও নানাভাবে টাকা চাওয়া হচ্ছে। রিশনার এক ব্যক্তির কাছ থেকে 9,000 টাকা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাই সবাইকে বলছি, আপনারা এই প্ররোচনায় পা দেবেন না। বিধায়ক অনুগামীদের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রং খেলতে খেলতে আচমকা কথা কাটাকাটি, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটার জামাদার বশ এলাকার পঞ্চকন্যার বাসিন্দা তপন বর্মন গতকাল শনিবার সকালে এলাকায় বন্ধুদের সঙ্গে রং খেলছিলেন তিনি। সেখানেই ছিল বন্ধন দাস নামে এক যুবক। সে তপনের বন্ধু বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন মদ্যপ অবস্থায় রং খেলার সময় কোনো কথাকে কেন্দ্র করে তপন ও বন্ধনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তখনই আচমকা গুলি চালায় বন্ধন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। থমথমে এলাকা, পলাতক বন্ধন। এ বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, বন্ধন নামে এক যুবক গুলি চালিয়েছে। দুষ্কৃতী বলেই পরিচিত। ঠিক কি ঘটেছিল এখনো স্পষ্ট নয়। তবে মদ্যপ অবস্থায় রং খেলার মাঝে অশান্তি হয়। অভিযুক্ত পলাতক। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ফুরফুরায় শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার অর্থাৎ 17ই মার্চ ফুরফুরায় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। প্রায় 20 মিনিট বৈঠক করেন ফুরফুরা শরীফের এই পীরজাদার সঙ্গে। জানা গিয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পর এ নিয়ে 3 বার ফুরফুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরীফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফে। সূত্রের খবর, সরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার। সেইখানে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন তোয়াহা সিদ্দিকীর সঙ্গেও। বস্তুত 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসেন, তারপর 2012 সালে। এরপর 2016 সালে তিনি সেখানে যান। তারপর 2026-এর ভোটের আগে 2025-এর 17ই মার্চ ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রী ফুরফুরার পীরজাদা তোয়াহা সিদ্দিকীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে। জেলের ভাত খেয়েছেন অমিত শাহ। মারধর, অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। আজ শনিবার অসমে গিয়ে সেই ঘটনার স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন যে কংগ্রেস জামানায় তাকে মারধর করা হয়েছিল। 7 দিন জেলের ভাত খেয়েছেন তিনি। দেরগাঁওতে পুলিশ একাডেমির উদ্বোধনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি বলেন, অসমে কংগ্রেস সরকারের হাতে আমিও মার খেয়েছি। হিতেশ্বর সাইকিয়া তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা তখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতাম যে অসম কি গালিয়াস্তুনি হায়, ইন্দিরা গান্ধী খুনি হায়। তিনি আরো বলেন, আমিও জেলের ভাত খেয়েছি। দেশের সব প্রান্তের মানুষেরা এসেছিলেন অসমকে রক্ষা করতে। ওরা অর্থাৎ কংগ্রেস রাজ্যে শান্তি আসতে দেয়নি। আজ অসম উন্নয়নের রাস্তায় এগিয়ে চলেছে।
প্রসঙ্গত 1983 সাল থেকে 1985 সাল এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত 2 দফায় অসমের মুখ্যমন্ত্রী ছিলেন হিতেশ্বর শইকীয়া। গতকাল অসমের গোলাঘাটে পুলিশ একাডেমির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান লাচিত বরফুকানের নামে পুলিশ একাডেমির নামকরণের জন্য। পুজোর নামে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। পুলিশের হাত থেকে বাঁচতে পানাপুকুরে ঝাঁপ যুবকের নিউ ব্যারাকপুরের পুকুর থেকে উলঙ্গ অবস্থায় গ্রেফতার করে তাকে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। জানা গিয়েছে ধৃত যুবকের নাম কৌশিক দে, বারাসাতের লেনিনগড়ের বাসিন্দা সে। সূত্রের খবর, এলাকার নির্যাতিতা তরুণীর সঙ্গে দীর্ঘদিনের চেনা পরিচয় তার, প্রায় নিয়মিতই কথাবার্তা হতো। এরই মাঝে পুজো বলে তরুণীকে নিজের বাড়িতে ডাকে অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, সেখানেই তাকে ধর্ষণ করা হয়। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেরেন নির্যাতিতা। পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙে পড়েন তিনি। সিদ্ধান্ত নেন পুলিশের দ্বারস্থ হওয়ার। এরপরই কৌশিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। এদিকে অবস্থা বেগতিক বুঝে উর্দিধারীদের হাত থেকে নিজেকে বাঁচাতে পানাপুকুরে ঝাঁপ দেয় কৌশিক, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। জল থেকেই উলঙ্গ অবস্থায় কৌশিককে পাকড়াও করে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। উল্লেখ্য, এর আগেও ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। মারধরের পর স্ত্রীকে গামছায় বেঁধে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃত বধূর মা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বধূর নাম করুণা মজুমদার। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জের বোয়ালিয়া পাড়ার বাসিন্দা। এদিন সকাল 7টা নাগাদ বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত জামাই তারক মজুমদার নেশা করেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি করুণাকে মারধর করতেন বলেও অভিযোগ। দিনের পর দিন অত্যাচার চলত। শনিবার সকালে বধূর পরিবারকে খবর দেওয়া হয় মেয়ে আত্মহত্যা করেছেন। ছুটে এসে দেখেন ঘরের মধ্যে গামছার সঙ্গে ঝুলছে বধূ। তারাই কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে করুণাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর মা প্রমীলা রায় কৃষ্ণগঞ্জ থানায় জামাই ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রমীলা দেবী বলেন, নেশা করে মেয়েকে প্রতিনিয়ত মারধর করত জামাই। এদিন মারধরের পর গামছা দিয়ে মেয়েকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃত গৃহবধূর বউ নীতিকা রায় বলেন, দিদির ওপর প্রতিনিয়ত অত্যাচার চালাতো তারক মজুমদার। ওর ফাঁসি চাইছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বোঝা যাবে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।